সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল স্টুডেন্টদেরকে স্বাগতম জানাচ্ছি। তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে সুস্থ থাকো এ কামনা করছি। আজ আমি ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে এই অধ্যায়ের কিছু অংশ তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে বাকি অংশটুকু আলোচনা করব এবং সাথে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আলোচনা করব। আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা এই অধ্যায় সম্পর্কে মোটামুটি পুরোপুরি ধারণা পাবে। শিখন ফল, আজকের আলোচনা থেকে আমরা কি কি জানতে পারবো? বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎস নির্ধারণ করতে পারবে। আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান কি বলতে পারবে। বিভেদাঙ্ক কি বলতে পারবে। আর্থিক সিদ্ধান্ত গ্রহণে সিএপিএম মডেল ব্যাখ্যা করতে পারবে। তাহলে প্রথমে আমরা দেখি এই অধ্যায়ের মেইন শিরোনাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। আমরা জানি ঝুঁকি ও মুনাফা একটি অপরটির সাথে জড়িত। ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হিসেবে তোমরা জানো ঝুঁকি ও মুনাফা একে অপরের সাথে রিলেটেড। আমরা বলে থাকি নো রিস্ক নো গেইন, অর্থাৎ ঝুঁকি না নিলে মুনাফা অর্জন করা সম্ভব না। আর সেজন্য ব্যবসায়িক ভাষায় বলা হয় কোনো বিনিয়োগ হতে প্রত্যাশিত রিটার্ন অপেক্ষা প্রকৃত রিটার্ন কম হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে। আসলে আমরা যেটা প্রত্যাশা করব ওই প্রত্যাশা থেকে আমাদের প্রাপ্তিটা যখন কম হবে এবং ওই কমটাকে আমরা যখন প্রবাবিলিটির মাধ্যমে অথবা কোনো অর্থের অঙ্কে পরিমাপ করতে পারবো তখন তাকে আমরা ঝুঁকি বলবো। তাহলে আমরা দেখি ঝুঁকি কি। ঝুঁকি হচ্ছে, আমরা আগেই বলছি, এটা প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের যে ডিফারেন্স। যেমন তুমি একটা বিনিয়োগ ক্ষেত্র থেকে তুমি আশা করছো যে 1 বছর পর 5 লক্ষ টাকা আয় হবে, কিন্তু 1 বছর পর গিয়ে তুমি প্রকৃত পক্ষে দেখলা যে এখানে 3 লক্ষ টাকা তোমার প্রফিট হচ্ছে। এই যে 2 লক্ষ টাকা তোমার ডিফারেন্স হবে, এটা হচ্ছে তোমার জন্য ঝুঁকি বা রিস্ক। এখানে একটা আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি সরকারি বন্ড। তোমরা সবাই জানো সরকারি বন্ডকে আমরা ট্রেজারি বিল বলে থাকি বা ট্রেজারি বন্ড। যে বন্ডটা হচ্ছে ঝুঁকি মুক্ত, একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে বেশি ঝুঁকি মুক্ত যে বন্ডটি, এটি হচ্ছে কি সরকারি বন্ড। আর সরকারি বন্ডে তুমি যত টাকা প্রত্যাশা করবে ওই নির্দিষ্ট মেয়াদ শেষে তুমি ততই মুনাফা বা আয় করবে। যেমন তুমি প্রত্যাশিত আয় 10%, তোমার প্রকৃত আয়ও 10%। আর এর জন্য এটি হচ্ছে আমাদের জন্য ঝুঁকিমুক্ত বিনিয়োগ ক্ষেত্র। শেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তোমার প্রত্যাশিত আয় ছিল 20%, পরবর্তীতে তোমরা দেখতে পেলে যে নির্দিষ্ট সময় শেষে তোমার আয় হয়েছে 15%, অর্থাৎ 5% কম বিদায় এটিকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। আর এই ক্ষেত্রে আমাদের 20% প্রত্যাশা থাকার পরেও আমরা 15% পাচ্ছি। অনেক সময় এই 20% অপেক্ষা আমরা বেশিও পেতে পারি, যেহেতু শেয়ার হোল্ডারগণ হচ্ছে একটি কোম্পানির প্রকৃত মালিক। আর শেয়ারের ক্ষেত্রে আমাদের এর জন্য এটি একটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এখান থেকে তুমি যা প্রত্যাশা করছো অ্যাকচুয়ালি তা হবে না, হয়তো কিছু কম বা বেশি হতে পারে। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ঝুঁকির প্রকারভেদ এখন দেখব। ঝুঁকি প্রথম তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানি ঝুঁকি। ঝুঁকি প্রকারভেদ, কোম্পানির সাথে সম্পর্কিত ঝুঁকিকে কোম্পানি ঝুঁকি বলে। অর্থাৎ যে ঝুঁকিটা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোম্পানির সাথে জড়িত তাকে আমরা কোম্পানি ঝুঁকি বলবো। যেমন দেখা যায় যে শ্রমিক ধর্মঘট বা মামলা মোকদ্দমা বা কোন ধরনের অরাজকতা, অদক্ষ ব্যবস্থাপনা, ওই নির্দিষ্ট কোম্পানির সাথে রিলেটেড যে সকল ঝুঁকি তাকে আমরা বলবো কোম্পানি ঝুঁকি। আরেকটি ঝুঁকি হচ্ছে বাজার ঝুঁকি। দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন
সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদির কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে বাজার ঝুঁকি বলে। বাজার ঝুঁকিটা হচ্ছে অপরিহারযোগ্য একটি ঝুঁকি যেটি প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রে সমানভাবে প্রভাব ফেলে, অর্থাৎ কোম্পানি চাইলেও এটি পরিত্রাণ পেতে পারে না এই ঝুঁকি থেকে। যেমন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের দেশে যে করোনার প্রভাব, করোনার ফলে আমাদের যে ব্যবসা বাণিজ্যে যে ক্ষতি হচ্ছে, এটি হচ্ছে একটি বাজার ঝুঁকির অন্তর্গত। শুধু আমাদের দেশেই নয়, দেশে বিদেশেও বিভিন্ন জায়গায় এই করোনার প্রভাবে ক্ষতি হচ্ছে। এই বাজার ঝুঁকি কোনো প্রতিষ্ঠান চাইলেও এটা ঠেকাতে পারে না, এটা সমগ্র দেশের জন্য ক্ষতি। আর এটি হচ্ছে এর জন্য অপরিহারযোগ্য ঝুঁকি। অ্যাকচুয়ালি ঝুঁকিকে আমরা এই দুইটা ভাগে বিভক্ত করে থাকি। মোট ঝুঁকি হচ্ছে কোম্পানি ঝুঁকি এবং বাজার ঝুঁকি সমষ্টিকে ঝুঁকি বলা হয়। এই ঝুঁকিগুলা ছাড়াও একটা প্রতিষ্ঠানের সাথে আরো কিছু ঝুঁকি জড়িত থাকে, এগুলো আমরা পরে আলোচনা করব। এখন দেখি আমরা কিভাবে কোম্পানি ঝুঁকি বা বাজার ঝুঁকিকে চিত্রে প্রদর্শন করা যায়। প্রথমে এখানে একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো আমাদের ভূমি অক্ষে আমরা পোর্টফোলিও স্টকের সংখ্যাকে আমরা দেখতে পাচ্ছি এবং লম্ব অক্ষ বা আমাদের ওয়াই অক্ষে পোর্টফোলিও ঝুঁকি। অর্থাৎ তোমার আমাদের যে দুইটি ঝুঁকি ছিল, কোম্পানি ঝুঁকি বা পরিহারযোগ্য ঝুঁকি, আর একটি ঝুঁকি হচ্ছে বাজার ঝুঁকি বা অপরিহারযোগ্য ঝুঁকি। এই বাজার ঝুঁকি বা অপরিহারযোগ্য ঝুঁকি আমাদের পোর্টফোলিও ঝুঁকি স্টকে দেখো, তুমি প্রথম একটা স্টকে যদি বিনিয়োগ করো তোমাকে ঠিক যে পরিমাণ ঝুঁকি ফেস করতে হচ্ছে, আবার দ্বিতীয় স্টকের জন্য তোমার সেম পরিমাণ ঝুঁকি ফেস করতে হচ্ছে। এভাবে দেখা যায় তুমি যতটা কোম্পানিতে তুমি বিনিয়োগ করবে তোমার সমানভাবে ওই ঝুঁকিটা ফেস করতে হচ্ছে। সেজন্য আমাদের বাজার ঝুঁকিটা ভূমি অক্ষের সমান্তরাল হিসেবে দেখানো হয়, কারণ এটি একটি অপরিহার্য ঝুঁকি, তোমার প্রত্যেকটা কোম্পানির জন্য সমানভাবে দেখানো হচ্ছে। এরপর দেখো আমাদের যে কোম্পানি ঝুঁকি বা পরিহারযোগ্য ঝুঁকি ছিল, এটা একটু বাঁকানো দেখানো আছে বাজার ঝুঁকির উপরে। এটা বাঁকানো দেখার মানে হচ্ছে এই ঝুঁকিটা প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেদে ভেরি করে। এ এক নাম্বার বিনিয়োগ ক্ষেত্রে তোমার যে পরিমাণ ঝুঁকি দেখতে পাচ্ছি আমরা, দুই নাম্বারের ক্ষেত্রে কিছু কম হচ্ছে, আবার তৃতীয় ক্ষেত্রে আমাদের কিছু কম হচ্ছে, অর্থাৎ এটা প্রতিষ্ঠান ভেদে ভেরি করছে। এই ঝুঁকিটা এক একটা প্রতিষ্ঠানের জন্য এক এক রকম ঝুঁকি, আর এই দুইটা ঝুঁকিকে মোকাবেলা করতে হয় প্রত্যেকটা বিনিয়োগকারীকে। অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সাথে এই দুইটি ঝুঁকি অবশ্যই জড়িত থাকে। তোমরা একটু খেয়াল করবে, লক্ষ্য করবে, যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আজ আলোচনার শেষে প্রশ্ন করতে পারবে। এরপর দেখো আমাদের ঝুঁকির উৎস বিবেচনায় আমরা ঝুঁকিকে দুইটা দৃষ্টিকোণ থেকে বিভক্ত করেছি, একটি হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, আরেকটি হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি হচ্ছে দুই ধরনের, ব্যবসায়িক ঝুঁকি আর একটি হচ্ছে আর্থিক ঝুঁকি। আবার বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে আমাদের ঝুঁকি দুই ধরনের, সুদের হারের ঝুঁকি, তারল্য ঝুঁকি। এখন এই ঝুঁকি সম্পর্কে ঝুঁকিগুলো সম্পর্কে আমরা ডিটেলস দেখব। ব্যবসায়িক ঝুঁকি সাধারণত ব্যবসা প্রতিষ্ঠানের পরিচালন কার্যাবলীর সাথে জড়িত যে ঝুঁকি তাকে আমরা ব্যবসায়িক ঝুঁকি বলি। অর্থাৎ দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করতে গেলে যদি যথাযথভাবে মেনটেন করতে না পারে, পরিচালনা দায় বা ক্ষমতা যদি বেয়ার করতে না পারে, সেক্ষেত্রে আমাদের ব্যবসায়িক ঝুঁকি সৃষ্টি হয়। যেমন দেখো এখানে আমাদের দৈনন্দিন কি কি খরচ হতে পারে, যেমন বীমা খরচ, কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, বিজ্ঞাপন খরচ, কর্মচারীর বেতন, অফিস খরচ, ঘর ভাড়া, বিদ্যুৎ খরচ, মনিহারি, এগুলো হচ্ছে আমাদের ব্যবসায়িক ঝুঁকির অন্তর্গত। এখন আমরা এই ব্যবসায়িক ঝুঁকিগুলা কিভাবে পরিহার করতে পারি, কি কি পদক্ষেপ নিলে আমরা একটি প্রতিষ্ঠান থেকে ব্যবসায়িক ঝুঁকি মুক্ত থাকতে পারি। প্রথম তো দেখো প্রতিকারের উপায়, বিক্রয় বৃদ্ধি করতে হবে। আমরা আগে যে পরিমাণ বিক্রয় করতাম তার চেয়ে বেশি পরিমাণ বিক্রয় করলে তোমার কাছে তোমাদের নগদ টাকা বেশি থাকবে, হাতে বেশি টাকা থাকবে, ফলে আমরা আমাদের দৈনন্দিন ব্যয়গুলা মিটাতে পারবো।
উৎপাদন খরচ কমাতে হবে। প্রোডাকশন কস্ট যেটা আমরা বলে থাকি, তোমার প্রোডাক্ট ইউনিট প্রতি ব্যয় যদি তোমার কমে যায় সেক্ষেত্রে আমাদের ব্যবসায়িক ঝুঁকিটা কমে যাবে। অতিরিক্ত স্থায়ী খরচ হ্রাস করতে হবে। যেমন স্থায়ী খরচ আমরা বলছি যে আসবাবপত্র ক্রয়, মেশিনারি ক্রয়, অযথা এ ধরনের যন্ত্রপাতি খরচ করে আমাদের নগদ অর্থ কনজিউম করা যাবে না। আমাদেরকে এই ধরনের খরচগুলা পরিহার করতে হবে। এরপর আমরা আর্থিক ঝুঁকি বলছি। আর্থিক ঝুঁকি হচ্ছে এমন একটি ঝুঁকি আমরা যেটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে ফেস করতে হয়। আমরা জানি একটা প্রতিষ্ঠানকে শুধুমাত্র মালিকের নিজস্ব তহবিল দিয়ে প্রতিষ্ঠান পরিচালনার জন্য যথেষ্ট নয়। সেক্ষেত্রে মালিকের নিজস্ব মূলধন ছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, যেমন আমরা এখানে সোনালী ব্যাংক দেখতে পাচ্ছি, গ্রামীণ ব্যাংক, গ্রাম্য মহাজন ইত্যাদি সেক্টর থেকেও আমরা অর্থায়ন করে থাকি। এবং এদের থেকে অর্থায়ন করলে আমাদেরকে সুদটা নির্দিষ্ট ইনস্টলমেন্ট ভিত্তিতে সুদ পেমেন্ট করতে হয়, এবং ওই সুদ ছাড়াও তোমাকে ওই আসলটা কিস্তির সাথে পেমেন্ট করতে হবে। যদি সুদের টাকাটা যথাযথভাবে আমরা পেমেন্ট করতে না পারি তখন আমাদের আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান যখন ঋণের দায় যথাযথভাবে পেমেন্ট করতে পারে না, ঋণের সুদ এবং আসল পেমেন্ট করতে না পারলে আমাদের আর্থিক ঝুঁকি সৃষ্টি হয়। আর এই আর্থিক ঝুঁকি থেকে আমরা প্রতিকার বা পরিত্রাণ পেতে পারি হচ্ছে যদি আমরা বহিঃস্থ তহবিল থেকে অর্থায়ন না করি। অর্থাৎ শুধুমাত্র অভ্যন্তরীণ তহবিল থেকে যদি আমরা অর্থায়ন করি। এখানে আমরা জানি মালিক দুই ধরনের উৎস, একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল অর্থাৎ মালিকের নিজস্ব সোর্স বা প্রতিষ্ঠান থেকে, প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস থেকে যদি অর্থায়ন করে সেটি আমাদেরকে নির্দিষ্ট সময় পর পর ইনস্টলমেন্ট বা সুদ প্রদান করতে হবে না। যদি বহিঃস্থ তহবিল বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে নেই তা অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হোক আর লস হোক পেমেন্ট করতে হবে। আর এর জন্য শুধুমাত্র অভ্যন্তরীণ তহবিলের উপর আমাদেরকে বেশি প্রায়োরিটি দিতে হবে, তাহলে তোমার বহিঃস্থ তহবিলটা বাদ দিলে আমাদের কোনো ধরনের রিস্ক থাকবে না। বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আমরা জানি ঝুঁকি দুই ধরনের, একটি হচ্ছে সুদের হারের ঝুঁকি আর একটি হচ্ছে তারল্য ঝুঁকি। সুদের হারের ঝুঁকি একজন বিনিয়োগকারী আমরা জানি শেয়ার, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগ করে থাকে। এখন ওই বিনিয়োগকারীরা যখন এগুলাতে বিনিয়োগ করে তাদের উদ্দেশ্য থাকে কি নির্দিষ্ট সুদ অর্জন করা, নির্দিষ্ট ইন্টারেস্ট আর্ন করা। এখন অনেক সময় দেখা যায় যে এই সুদের হারে তারতম্য ঘটে, উঠানামা করে। হ্যাঁ, ব্যবসায় প্রফিটের উপর ডিপেন্ড করে, সুদের হারটাও ডিপেন্ড করে। যদি সুদের হারটা যথাযথভাবে পেমেন্ট করতে না পারে সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের সুদের হারের ঝুঁকির তৈরি হয়। আর এই ক্ষেত্রে সুদের হারের ঝুঁকিটা থেকে পরিত্রাণ পেতে পারে যদি বিনিয়োগকারীদেরকে যথাযথভাবে ওদের ইন্টারেস্টটা পেমেন্ট করা হয়। আর সুদের হার দেখো আমাদের এখানে বলা আছে সুদের হারের পরিবর্তন হলে বিনিয়োগের মূল্য উঠানামা করে। অর্থাৎ যদি সুদের হার বৃদ্ধি পায় সেক্ষেত্রে তোমার যে ইনভেস্টমেন্ট সেক্টর শেয়ারের মূল্য বা ডিবেঞ্চারের মূল্য কমে যাবে। আবার যদি দেখা যায় যে বিনিয়োগে আমাদের সুদের হারটা কমে যায় সেক্ষেত্রে আমাদের শেয়ার বা ডিবেঞ্চারের মূল্য বেড়ে যাবে। অর্থাৎ বিপরীতমুখী এদের সম্পর্ক। এতে বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ করা বন্ধ করে দেয়। সুদের হারের ঝুঁকি। সেকেন্ড দেখো তারল্য ঝুঁকি। শেয়ার, ডিবেঞ্চার, বন্ড ইত্যাদিতে নগদায়ন করতে তারল্য ঝুঁকির সৃষ্টি হয়। এক মালিকানা ও অংশীদারি ব্যবসায়ে তারল্য ঝুঁকি বেশি, কারণ প্রতিষ্ঠানের শেয়ার, বন্ড নগদায়ন করতে স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করতে হয়। এক্ষেত্রে দেখো আমরা তারল্য ঝুঁকি বলছি, তুমি একজন বিনিয়োগকারী হিসেবে যখন তুমি অর্থটা বিনিয়োগ করবা তোমার যে কোনো সময় অর্থটা তোমার প্রয়োজন হতে পারে। এখন ওই যে নির্দিষ্ট কোম্পানিতে তুমি বিনিয়োগ করবা, অনেক সময় ওই কোম্পানির শেয়ার, বন্ড, ডিবেঞ্চার তোমার প্রয়োজন মতো বিক্রি করতে পারবে না। আর বিক্রি করতে না পারলে তখন তোমার দেখা যাবে যে নগদ টাকা হাতে আসবে না, বিধায় এই তারল্য ঝুঁকির সৃষ্টি হবে। অর্থাৎ শেয়ার, বন্ড, ডিবেঞ্চারের মূল্যটাকে যদি তুমি খুব সহজে নগদায়ন করতে না পারো তখন আমাদের তারল্য ঝুঁকির সৃষ্টি হবে, যেটি একটি প্রতিষ্ঠান জন্য বা একজন ব্যক্তির জন্য খুবই ক্ষতিকর। এখন আসো আমরা ঝুঁকি পরিমাপের কিছু পদ্ধতি, ঝুঁকি
পরিমাপের আমরা একক ঝুঁকি, যখন তুমি একটি ইনভেস্টমেন্ট সেক্টরে বিনিয়োগ করবে সেক্ষেত্রে তোমরা তিনটা পদ্ধতিতে ঝুঁকি পরিমাপ করতে পারো। একটি হচ্ছে গড় আয় বা প্রত্যাশিত মুনাফার হার বা এভারেজ রিটার্ন। সেকেন্ড হচ্ছে আমাদের আদর্শ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা পরিমিত ব্যবধান। থার্ড হচ্ছে বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখানে অনেক সময় তোমাদের এগুলার প্রেক্ষিতে আমরা পরবর্তীতে অঙ্ক দেখব। যদি তোমাকে ঝুঁকি পরিমাপ করতে বলে তোমাকে অবশ্যই এই তিনটা মেথড অ্যাপ্লাই করতে হবে। অনেক সময় আমরা আদর্শ ভিত্তি করে বিভেদাঙ্কটা বের করি না, সেক্ষেত্রে তোমার নাম্বার কাটা যাবে। তোমাকে অবশ্যই অঙ্ক বিভেদাঙ্ক পর্যন্ত বের করে প্রতিষ্ঠানের ঝুঁকিটা দেখাতে হবে। আর এক্ষেত্রে গড় আয় বা প্রত্যাশিত মুনাফার হার প্রতিষ্ঠানের যত বেশি হবে এটি লাভজনক। আদর্শ বিচ্যুতির মান যত কম হবে, কারণ আদর্শ বিচ্যুতি দ্বারা ঝুঁকি ইন্ডিকেট করে, এজন্য আদর্শ বিচ্যুতির মান যত কম হবে তত ভালো। আরেকটি হচ্ছে বিভেদাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, তাও প্রতিষ্ঠানের জন্য যত কম হবে তত ভালো। তাহলে আমরা আদর্শ বিচ্যুতি বলতে অনেক সময় আদর্শ বিচ্যুতি পরিমিত ব্যবধান নামেও থাকতে পারে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নামে থাকতে পারে। আর পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতিকে আমরা সিগমা, এই যে আমাদের এখানে চিহ্নটা আমরা দেখতে পাচ্ছি সিগমা দ্বারা প্রকাশ করা হয় এখানে। তাহলে দেখো, আদর্শ বিচ্যুতি ঝুঁকি পরিমাপের একটি পরিসংখ্যানিক পদ্ধতি যা ব্যবহার করে অতীত অর্জিত আয়ের বিচ্যুতি থেকে যেমন ঝুঁকি পরিমাপ করা যায়, তেমনি ভবিষ্যৎ প্রত্যাশিত আয়ের ঝুঁকি পরিমাপ করা হয়। অর্থাৎ আমরা এখানে দুইটা সূত্র দেখতে পাচ্ছি। বলা হচ্ছে যে অতীত অর্জিত আয়ের থেকে যেমন আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে পারি, ঠিক তেমনি ভবিষ্যতে তুমি একটা প্রত্যাশিত যে ইনভেস্টমেন্ট সেক্টর থেকে রিটার্ন আশা করছো তার উপরও তুমি ঝুঁকি পরিমাপ করতে পারো। সাধারণত অতীত আয়ের উপর যে রিটার্ন আমরা বা ঝুঁকি আমরা নির্ধারণ করবো, এই ক্ষেত্রে সূত্র হচ্ছে আমাদের সিগমা ইকুয়াল টু সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1 রুট ওভার। আর যদি সম্ভাবনা থাকে অর্থাৎ ভবিষ্যতের আয়ের ভিত্তিতে, সেক্ষেত্রে তোমাকে প্রবাবিলিটি বা সম্ভাবনা আনতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট সম্ভাবনার ভিত্তিতে তোমাকে রিটার্নটা ধরতে হবে। সেক্ষেত্রে আমাদের সূত্র হবে সামেশন আর আই মাইনাস আর পার হোল স্কোয়ার ইন্টু পিআই। আমরা পরবর্তীতে দেখবো এখানে আর আই বলতে বিভিন্ন বছরের যে আয়ের হারটা থাকে তাকে আমরা একাধিক বছরে R1 R2 দিয়ে এইভাবে আমরা প্রকাশ করব। আর বার হচ্ছে আমরা প্রত্যেকটা বছরের রিটার্নকে আমরা যোগ করে বছরের সংখ্যা দিয়ে ভাগ দিয়ে বা যত বছর বা যত দিনের জন্য আমরা এটাকে ভাগ করে তারপর আমরা আর বার বের করব। এখানে দেখো বিভেদাঙ্ক, যেটি আমরা পরিমিত ব্যবধান বা আমাদের গড় আয়ের উপর ডিপেন্ড করে আমরা বের করে থাকি। বিভেদাঙ্ককে আমরা সিভি দ্বারা ইন্ডিকেট করে থাকি, যাকে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বলা হয়। বিভেদাঙ্কটা বের করতে হয় এভাবে, সিগমা ডিভাইডেড বাই আর বার, অর্থাৎ পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় আয় বা প্রত্যাশিত মুনাফার হার দিয়ে ভাগ করলে আমরা সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পাবো। এখানে দেখো গড় বা প্রত্যাশিত মুনাফার হার আমরা দুইভাবে, যেমন পরিমিত ব্যবধান আমরা দুইভাবে বের করেছি, ঠিক তেমনি বিগত বছরের আয়ের প্রেক্ষিতে যখন আমরা বের করব, বিভিন্ন বছরের সংখ্যা দেওয়া থাকলে আমরা সম্ভাবনা না থাকলে আর বার ইকুয়াল টু সামেশন আর বাই এন, এভাবে আমরা অথবা বিভিন্ন বছরের রিটার্ন গুলাকে যোগ করে বছরের সংখ্যা দিয়ে ভাগ দিয়ে বের করব। আবার সম্ভাবনা থাকলে যখন ভবিষ্যতের আয়ের উপর আমরা বের করব, সেক্ষেত্রে আমাদের আর বার হবে R1 into P1 plus R2 into P2 plus R3 into P3 plus up to Rn into Pn, অর্থাৎ R bar equal to summation Ri into Pi যখন আমাদের সম্ভাবনা থাকবে। এখন আমরা পোর্টফোলিও আয়, একক ঝুঁকি ছাড়াও আমরা অনেক সময় যদি একাধিক সেক্টরে বিনিয়োগ করি, সেক্ষেত্রে আমরা পোর্টফোলিও আয় এবং পোর্টফোলিও ঝুঁকির মাধ্যমে ঝুঁকি মূল্যায়ন করে থাকি। এখানে একটু লক্ষ্য করো, আমরা বলছি যে পোর্টফোলিও হচ্ছে কি, পোর্টফোলিও
হচ্ছে যখন একজন বিনিয়োগকারী একটি সেক্টরে বিনিয়োগ না করে একাধিক সেক্টরে বিনিয়োগ করবে। আর একাধিক সেক্টরে বিনিয়োগ করার উদ্দেশ্য হচ্ছে ঝুঁকি হ্রাস করা। যখন আমাদের এই থিওরির মেইন থিম হচ্ছে ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, অর্থাৎ তোমার সবগুলো ডিম একটি ঝুড়িতে রাখবে না, কারণ একটি ঝুড়িতে রাখলে তোমার ঝুড়িটা হাত ফসকে পড়ে গেলে সবগুলো ডিম ভেঙে যাবে। এর জন্য আলাদা আলাদা সেক্টরে যদি আমরা বিনিয়োগ করি আলাদা আলাদা ভাবে তোমার কি রিটার্ন হবে, অর্থাৎ সবগুলো ঝুড়ি একসাথে পড়ার সম্ভাবনা থাকবে না। আর পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমরা ঝুঁকি হ্রাস করে থাকি এখানে। তাহলে পোর্টফোলিও আয় আমরা নির্ধারণ করব হচ্ছে W1 আর বার 1, অর্থাৎ আর বার হচ্ছে প্রথম সিকিউরিটিতে যে আমরা বিনিয়োগ করলাম তার গড় আয় নির্ধারণ করব। W2 ইন্টু আর বার 2 প্লাস আপ টু WN ইন্টু আর বার N, অর্থাৎ একাধিক সিকিউরিটি আরো থাকতে পারে, আমরা N দ্বারা ইন্ডিকেট করেছি। আবার দেখো এখানে যখন পোর্টফোলিও ঝুঁকি হবে সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে WA স্কয়ার সিগমা A স্কয়ার প্লাস WB স্কয়ার সিগমা B স্কয়ার প্লাস 2A WA WB সিগমা A সিগমা B ইন্টু RAB। এক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে আগে W1 আমরা বলছি যে নির্দিষ্ট সিকিউরিটিতে প্রথম সিকিউরিটিতে যে তুমি বিনিয়োগ করবে তার শতকরা হার বা ভার, আর আর সিগমা হচ্ছে প্রথম সিকিউরিটির ঝুঁকি, সিগমা বি হচ্ছে দ্বিতীয় সিকিউরিটির ঝুঁকি, যেটা আদর্শ ভিত্তিতে তুমি ইন্ডিভিজুয়াল বা একক ঝুঁকির মাধ্যমে পরিমিত ব্যবধান বা আদর্শ ভিত্তির মাধ্যমে বের করবে। তাহলে আমরা দেখি নেক্সট, এখানে আমরা কিভাবে সাধারণত মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল, আমাদের আরেকটি মডেল যাকে CAPM মডেল বলা হয়, ঝুঁকি নিরূপণের আরেকটি জনপ্রিয় মডেল। CAPM মডেল অনুযায়ী আমাদের সূত্র হচ্ছে RI ইকুয়াল টু বা রিটার্ন ইকুয়াল টু RF প্লাস RF মাইনাস RF ইন্টু BI বা বিটা। এক্ষেত্রে দেখো CAPM মডেল অনুযায়ী আমাদের RF কে আমরা বলি রিস্ক ফ্রি রিটার্ন বা ঝুঁকি মুক্ত আয়ের হার, RM হচ্ছে বাজার রিটার্ন বা বাজার আয়ের হার, এবং বিটা বিটা হচ্ছে কি মার্কেট ঝুঁকি। তোমার প্রশ্নে যদি বিটার মান দেয়া না থাকে সেক্ষেত্রে আমরা বিটা ইকুয়াল টু 1 ধরবো, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি চিত্রে দেখাই সেক্ষেত্রে আমাদের আর এই মডেল অনুযায়ী আমাদের কিছু অ্যাজাম্পশন আছে, ধরে নেওয়া হয় যে কোন মার্কেটে কোনো ধরনের আর আয়কর নেই, ঠিক আছে, এবং কোনো ধরনের ট্রানজাকশন কস্ট বা কোনো ধরনের খরচ নেই। মূলধন বাজার একটি স্থিতিশীল পর্যায়ে থাকবে, তখন আমাদের এই মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল বা CAPM মডেলটা আমরা অ্যাপ্লাই করব। এক্ষেত্রে দেখো ঝুঁকিহীন আয়, ঝুঁকিহীন আয় বলছি আমরা রিস্ক ফ্রি রিটার্ন, যেটি সাধারণত ভূমিয়কের সাথে সমান্তরাল হিসেবে দেখানো আছে, অর্থাৎ প্রত্যেকটা সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের এই রিস্ক ফ্রি রিটার্নটা সমান থাকবে। এরপর দেখো আমাদের RM মাইনাস RF, RM বলছি আমরা বাজার আয়ের হার, এবং বাজার আয়ের হার থেকে আমরা যখন RF বাদ দিব বা ঝুঁকিবিহীন আয়ের হার বাদ দিব সেক্ষেত্রে আমরা যেটা পাবো তাকে বলা হয় বাজার প্রিমিয়াম। এই যে এতটুকু ডিফারেন্স হচ্ছে আমাদের বাজার ঝুঁকি প্রিমিয়াম। তোমাদেরকে প্রশ্নে অনেক সময় আলাদাভাবে মান না দিয়ে এই RM মাইনাস RF ইকুয়াল টু বা বাজার ঝুঁকি প্রিমিয়াম মান দেয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমরা একসাথে লিখে ফেলবে। এ হচ্ছে আমাদের CAPM মডেল বা ক্যাপিটাল অ্যাসেটস প্রাইসিং মডেল যাকে বলা হয়, আমাদের ঝুঁকি এবং আয়ের হার নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মডেল। আমরা এখন সিলেট বোর্ডের একটি অঙ্ক দেখি কিভাবে আমরা সাধারণত ঝুঁকিটা নিরূপণ করব। দেখো এখানে বলা আছে, সবাই একটু লক্ষ্য করো, বেঙ্গল ফুডস লিমিটেড এবং রহমান ফুডস লিমিটেড এর বিগত 3 বছরের আয়ের হার নিম্নরূপ। 2016-17 সালের আয়ের হার দেয়া আছে আলাদা আলাদা ভাবে। আমরা আগেই বলছি বিগত বছর বা যদি বছরের সংখ্যা দেয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি এক ধরনের সূত্র অ্যাপ্লাই হয়, অর্থাৎ যদি ভবিষ্যৎ আয়ের কথা বলা হয় তো সেক্ষেত্রে আমাদের এক ধরনের সূত্র বের করতে হয়। অনিশ্চয়তা কি আমরা গত ক্লাসে বলেছি, অর্থাৎ সম্ভাবনা বা ঝুঁকির যে অংশ পরিমাপ করা যায় না, ভবিষ্যতে ঘটা বা না ঘটার
যখন আমরা একে পরিমাপ করতে পারি না, অর্থের অঙ্কে মূল্যায়ন করতে পারি না, তখন তাকে অনিশ্চয়তা বলা হয়। তারল্য ঝুঁকি কিভাবে সৃষ্টি হয় তোমরা আজকের আলোচনা থেকে আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো আমাদের আরেকটি, বেঙ্গল ফুডস এর আয়ের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। আমাদের যেটি আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, এক্ষেত্রে আমাদের সূত্র হবে কি, আমি সূত্রগুলো একটু তোমাদেরকে ইন্ডিকেট করছি, তোমরা নিজেরা পরে প্র্যাকটিস করবে এই অঙ্কগুলো। সিলেট বোর্ডে 2016 সালে এখানে দেখো বলা আছে, যেহেতু আমাদের বিগত বছর বা বছরের সংখ্যা দেয়া আছে, সেক্ষেত্রে আমাদের আদর্শ বিচ্যুতি নির্ণয় করার সূত্র হবে সিগমা ইকুয়াল টু রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস 1। অর্থাৎ তোমাকে বছরের সংখ্যা আমাদের n এখানে হচ্ছে বছরের সংখ্যা দিয়ে বের করতে হবে, আর আর বারটা আমাদেরকে গড় আয়ের হার নির্ধারণ আগে আমাদেরকে বের করে নিতে হবে। আর এই ক্ষেত্রে গড় আয় হচ্ছে আর বার ইকুয়াল টু সামেশন আর আই বাই n। তোমাকে আর বার বের করে পরবর্তীতে আদর্শ বিচ্যুতি বের করতে হবে, এর আগে আমরা আদর্শ বিচ্যুতি বের করতে পারবো না। এরপর সেকেন্ড যে অপশন ছিল আমাদের ঘ নাম্বারের প্রশ্ন, দেখো কোম্পানিদের ঝুঁকির মাত্রা বিবেচনায় কোন কোম্পানিতে বিনিয়োগ করা যুক্তিযুক্ত হবে। তোমাকে ঝুঁকির মাত্রা বিবেচনা করতে গেলে অবশ্যই রহমান ফুডস লিমিটেডের ও কি করতে হবে, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। আমরা প্রথম অংশে শুধুমাত্র আদর্শ বিচ্যুতি বের করেছিলাম, দ্বিতীয় অংশের জন্য তোমাকে আদর্শ বিচ্যুতি বের করতে হবে এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করতে হবে। দুইটার কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার পর যেটির বিভেদাঙ্ক কম হবে আমরা সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। যে এক্ষেত্রে আমাদের সূত্র আমরা জানি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ইকুয়াল টু পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই গড় ইনটু 100। অর্থাৎ যেই মানগুলা বের হবে পরবর্তীতে সিগমার মানকে আমরা আর বারের মান দিয়ে ভাগ করে 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব, এবং যেটির মান কম হবে এটি আমাদের জন্য গ্রহণযোগ্য। আমাদের আরেকটি দেখো দ্বিতীয় সৃজনশীল অঙ্কের ক্ষেত্রে সেম দেখো ঢাকা বোর্ডের যে অঙ্কটা ছিল, এই ক্ষেত্রে আমাদের দেখো সম্ভাবনা দেয়া আছে, দুটি সিকিউরিটির জন্য সম্ভাবনা দেয়া আছে। আগেটাতে ছিল বছরের সংখ্যা, উদ্দীপকে বর্ণিত কোম্পানি ঝুঁকিকে, এটা তোমরা আজকের আলোচনা থেকে পেয়েছো, পোর্টফোলিও নীতি আশা করি বুঝতে পেরেছো। উদ্দীপকে বর্ণিত সিকিউরিটি এ এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এই ক্ষেত্রে তোমাকে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে কি করতে হবে, এই যে প্রবাবিলিটির ভিত্তিতে তোমাকে আমাদের যে সেকেন্ড অপশনের সূত্রগুলো ছিল সম্ভাবনা না থাকলে যেই সূত্র, এখানে দেখো তাহলে আমাদের সূত্র আসবে কোনটা, সিগমা ইকুয়াল টু বা আদর্শ বিচ্যুতি ইকুয়াল টু রুট ওভার সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইনটু পিআই। অর্থাৎ সম্ভাবনা আনতে হবে তোমাকে প্রত্যেকটা সিকিউরিটির জন্য। আর এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আগে প্রত্যাশিত আয়ের হার নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে সূত্র হচ্ছে আর বারের মানের জন্য সামেশন আর আই ইনটু পিআই, এবং আমরা যখন একটা সিকিউরিটি বের করব পরবর্তীতে আমাদের আরেকটা সিকিউরিটি ঘ নাম্বারের জন্য বলা আছে তোমাকে উদ্দীপকে বর্ণিত কোন সিকিউরিটিতে একজন বিনিয়োগকারীর জন্য বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ বিভেদাঙ্ক নির্ণয়ের মাধ্যমে বিশ্লেষণ করো। যদিও তোমাকে না বলে দিত বিভেদাঙ্কের কথা, তোমাকে অবশ্যই বিভেদাঙ্ক বের করে আগের অঙ্কের মতো কম্পেয়ার করতে হবে। আমরা এ সিকিউরিটির আগে আদর্শ বিচ্যুতি নির্ণয় করেছি, এখন এ সিকিউরিটির জন্য আমরা বিভেদাঙ্ক আগে নির্ণয় করব, পরবর্তীতে বি সিকিউরিটির জন্য আমরা আদর্শ বিচ্যুতি নির্ণয় করে বিভেদাঙ্ক নির্ণয় করব। আমরা বিভেদাঙ্ক নির্ণয়ের সূত্র আগের মতোই আমাদের সিভি ইকুয়াল টু পরিমিত ব্যবধান ডিভাইডেড বাই আর বার ইনটু 100, এবং দুইটি সিকিউরিটি বিভেদাঙ্ক নির্ণয় করার পর আমাদের যেটি কম হবে মান সেটি আমাদের জন্য গ্রহণযোগ্য, কারণ বিভেদাঙ্ক যত কম হবে তত ভালো প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ ওই সিকিউরিটিতে বা ওই কোম্পানিতে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ। তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলা তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে, সাথে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ঝুঁকির উৎসসমূহ এবং তার প্রতিকারের উপায় আলোচনা করো। তোমরা বাসায় এই চ্যাপ্টারে আমরা যে বিভিন্ন উৎস ঝুঁকিগুলা পড়লাম, যেমন আমাদের প্রথম কোম্পানি ঝুঁকি ছিল, বাজার ঝুঁকি ছিল এবং উৎসের দৃষ্টিকোণ থেকে ছিল, এগুলা ভালো করে নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বলতে পারো, এই চ্যাপ্টারের উপর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আজকের আলোচনা থেকে।
কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আজকের আলোচনা থেকে কারো যদি প্রশ্ন থাকে তোমরা হাত তুলে বলতে পারো। স্যার আলোচনা মোটামুটি স্যার শেষ হয়েছে স্যার। আচ্ছা কারো আচ্ছা, কোনো তাইলে প্রশ্ন থাকলে বলতে পারো। হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে হাত তুলতে হবে, বলো, হাত তুলেন, হাত প্রশ্ন তুলো থাকলে তোমরা, বলো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে হাত তুলো। আচ্ছা, আমাদের মনে টাইমও শেষ, তাও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করি, কেমন? আপনাকেও ধন্যবাদ। জি স্যার, আপনাকেও ধন্যবাদ স্যার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, আমরা এখানেই শেষ করি। খুদা হাফেজ।